নমস্কার। শীত এখন বেশ সম্পন্ন হতে চলেছে। শীতের পারদের মাত্রা যেমন নিচের দিকে নামছে, শীতের কনকনানি অনুভব করা যাচ্ছে, তেমনি উত্তরে হাওয়ারও বেশ দাপট রয়েছে। শীতের রোদটুকু যেটুকু সময় পাওয়া যায়, কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে চলে যাবে সূর্য। সূর্য এখন এই যে আপনার দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে এই মুহূর্তে। আমার এই জায়গাটির অনুযায়ী এটা গ্রীষ্মের সময় সূর্য ঠিক যেখানটিতে পশ্চিম, যে জায়গাটিতে পশ্চিম বলে মানে সূর্য উদয় যেখানে হচ্ছে তার যে বিপরীত মুখটা জায়গাটি, ঠিক সেই প্রপার জায়গাটি অতিক্রম করেও সূর্য আরও কিছুটা যায়, অর্থাৎ উত্তর পশ্চিম কোণ অবধি, পশ্চিম উত্তর কোণ পর্যন্ত গ্রীষ্মের সময় সূর্য যায়। প্রায় ছটা পেরিয়ে যায় সূর্যাস্ত হতে। এখন আপনার এই দক্ষিণ পশ্চিম কর্নারে সূর্য রয়েছে। এই কর্নারে থাকতে থাকতেই এই যে নারকেল গাছটির মাথায় এখন সূর্য রয়েছে, এখান থেকে হয়তো ঈষৎ একটু তার স্থান পরিবর্তন হবে, হতে হতেই সে ম্রিয়মাণ হয়ে পড়বে এবং চতুর্দিকে একটা মায়াময় বিষণ্ণতা নেমে আসে। যেন পৃথিবীর জাগতিক সব কিছু বিষয়ের মধ্যে জড় জীব প্রত্যেকের মধ্যেই তাদের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা শিথিলতা অনুভব করা যায়। সম্পর্কের কথা এসে পড়েছি। সম্পর্ক জিনিসটাকে নিয়ে খুব করে চিন্তা করতে হয়। আমাদের প্রাকৃতিক পরিবেশের দিকে যদি আমরা তাকাই, উদ্ভিজ জগতের দিকে এবং অন্যান্য প্রাণীর দিকে, তাদের দিকে যদি আমরা তাকাই, তাদের সম্পর্কগুলি যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি, যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখা যাবে সেখানে তাদের মধ্যে একটা প্রাকৃতিক সম্পর্ক আছে, বায়োলজিক্যাল রিলেশন, বিজ্ঞানগত সম্পর্ক। কিন্তু সেখানে সেই সম্পর্কের মধ্যে যেমন কোনো আরোপ করা সম্পর্ক নেই, কৃত্রিম কোনো সম্পর্ক নেই,
তেমনি প্রকট স্বার্থেরও কোনো সম্পর্ক নেই। যেটুকু স্বার্থের সম্পর্ক আছে সেটাও প্রাকৃতিক কারণে, জৈব কারণে। আমরা অনেক সময় জৈব কারণকে, বায়োলজিক্যাল কারণগুলিকে একটু ছোট নজরে দেখতে চাই এবং আমাদের যে কল্পিত কিছু আদর্শবোধ, কল্পিত কিছু পবিত্রতা আমরা মনে করি যে যেখানে জীব ধর্ম ততটা প্রকট থাকবে না, শরীর ততটা প্রকট থাকবে না, রাসায়নিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ততটা প্রকট থাকবে না, প্রোটোপ্লাজমের উপস্থিতি ততটা প্রকট থাকবে না, সেরকম কোনো একটা সম্পর্ক আমরা কল্পনা করিনি এবং সেগুলোকে আমরা পবিত্র সম্পর্ক বলে গুরুত্ব আরোপ করি। আর তার পরিপ্রেক্ষিতে যে প্রাকৃতিক এবং জৈবিক যে সম্পর্ক, এই সম্পর্কগুলো যা অনিবার্য, যাকে আমরা অতিক্রম করতে পারি না, যাকে আমরা মেনে নিতে বাধ্য, আমরা মেনে নিই, কিন্তু তথাপি সেগুলোকে আমরা ছোট নজরে দেখি, সেগুলোকে আমরা অশ্লীলতার পর্যায়ে রাখি, সেগুলোকে আমরা গোপন করে রাখি, গোপনীয়তা দিই। কিন্তু উদ্ভিদ জগতের মধ্যে এবং অন্যান্য প্রাণীদের মধ্যে এই জৈবিক এবং প্রাকৃতিক যে সম্পর্ক, সেখানে মূলত নারী পুরুষের সম্পর্কই মুখ্য। সেখানে নতুন প্রাণ সৃষ্টি করার যে তাগিদ, সেই তাগিদের জন্যে যে সম্পর্ক, সেটাই মুখ্য। প্রকৃতি সেই মুখ্য সম্পর্ক আমাদের মধ্যেও দিয়েছে, মানুষের মধ্যেও প্রকৃতির দেওয়া সেই সম্পর্কটিই মুখ্য। কিন্তু মানুষ যে নিজে যে কিছু সভ্যতা আরোপ করেছে, নিজে কিছু ধারণা তৈরি করেছে এবং আপন আপন সভ্যতার উপরে সেগুলোকে আরোপ করেছে, সেইখানে বহু রকমের সম্পর্ক গড়ে উঠেছে এবং সেই সম্পর্কগুলি এত বেশি স্বার্থের দ্বারা নিয়ন্ত্রিত, মুখ্যত স্বার্থের দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে এই প্রাকৃতিক এবং জৈবিক যে সম্পর্ক, তার ভিত কোথাও অনেকটা দুর্বল হয়ে যায়। সেই সম্পর্ক যা কিনা প্রাকৃতিকভাবেই পবিত্র, সেই সম্পর্ক কোথাও একটা লেনদেনের, দেওয়া নেওয়ার, চাওয়া পাওয়ার সম্পর্কের মধ্যে পর্যবসিত হয় এবং একটা অধিকার, একটা দখলদারিত্ব এই সম্পর্কের মধ্যে মাথাচাড়া দেয়। এই প্রাকৃতিক এবং জৈবিক সম্পর্কের মধ্যে মুখ্যত যা নারী পুরুষের সম্পর্ক, সেই সম্পর্ক ছাড়াও মানুষের সভ্যতায় বহু রকমের সম্পর্ক আছে। তার মধ্যে সবচেয়ে মুখ্যত বলিষ্ঠ সম্পর্কটি হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। এরপর আছে সামাজিক সম্পর্ক, রাষ্ট্রের নিয়ম এবং আইন দ্বারা নির্ধারিত সম্পর্ক, প্রাতিষ্ঠানিক সম্পর্ক। যেমন আমরা
স্কুলে কলেজে যখন পড়াশোনা করি তখন আমরা যাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করি তারা আমাদের সহপাঠী, তারা আমাদের বন্ধু, কিন্তু বন্ধু হলেও মুখ্যত তারা সহপাঠী। তো একে প্রাতিষ্ঠানিক সম্পর্ক, অথবা মনে করুন আমি অফিসে কাজ করছেন, চাকরি করছেন, আপনার সহকর্মী যারা, তারাও আপনার বন্ধু। এগুলো হচ্ছে সব প্রাতিষ্ঠানিক সম্পর্ক। অর্থাৎ সেই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত আপনি সেই কাজের সঙ্গে আছেন, জড়িত আছেন, সেই সম্পর্কের আয়ুও ঠিক ততটুকু পরিমাণে। আমরা অনেক সময় এই সম্পর্কগুলোকেও আবার একটু টেনে রাখার চেষ্টা করি, অধিকাংশ সময়ই সেটা থাকে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো 2-4 বছর পরে, 5-7 বছর পরে দেখা সাক্ষাৎ হয়, আমরা কিছুক্ষণ সময় কাটাই, কে উভয়ের খবরাখবর নিই। সেটা এক ধরনের খুব ঝিমিয়ে পড়া, কুয়াশাচ্ছন্ন সম্পর্কের মধ্যে পড়ে। কারণ ততক্ষণে আমরা আবার অন্য জগতের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। মনে করুন আমি স্কুল জীবনে যাদের সঙ্গে একসাথে পড়াশোনা করেছি, তারপর প্রত্যেকে পরবর্তী শিক্ষার জন্য অন্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। কেউ সাহিত্য বিভাগে পড়াশোনা করছে, কেউ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন, কেউ অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, বিষয় আলাদা হয়ে গেছে। তারপরে কেউ গ্রামের স্কুলেই পড়ে রইলেন, কেউ কোথাও একটা ছোট শহরে বা আপনার সদর শহরে স্কুলে পড়াশোনা করতে গেলেন, কেউ হয়তো আরও কোনো বড় মেট্রোপলিটন শহরে কোনো নামজাদা স্কুলে পড়াশোনা করতে গেলেন, কারোর হয়তো সৌভাগ্যক্রমে বিদেশে পড়ার সুযোগ এলো। তাহলে এইভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়লাম। এই যখনই আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি, তখনই আমাদের সংস্কৃতি, আমাদের ভাবনা চিন্তা, আমাদের লেখাপড়ার বিষয়, তার স্টাইল, এগুলো সব আলাদা হয়ে যায়। ফলে আর আমাদের নিজেদের মধ্যে সেই যে সহপাঠী সুলভ সেই যে সম্পর্ক, সেই সম্পর্কটার আর কন্টিনিউ করে না। একটা মনের মধ্যে একটা মায়া বা মোহ বা একটা ভ্রান্তি থেকে যায়, আকর্ষণ থেকে যায়। কিন্তু যদি এরকম হয় যে ভবিষ্যতে আমরা কখনো একত্রিত হলাম, তাহলে একত্রিত হওয়ার পর সেই পুরনো কথা নিয়ে কিছুক্ষণ আমাদের বন্ধুত্বর সূত্রটা কিছুক্ষণ টিকে থাকবে। তারপরে যখন পুরনো কথা শেষ হয়ে যাবে, যখনই আমরা এবার আমাদের নিজেদের বর্তমানে চলে আসব, তখন আমার বর্তমান এবং একজন বিদেশে পড়াশোনা করা আমার এক সহপাঠীর বর্তমান মিলবে না। তখনই ওই সম্পর্ক আলগা হয়ে যাবে, ওই সম্পর্ক আর টিকবে না। কর্মক্ষেত্রেও তাই। কর্মক্ষেত্রে আমরা একসঙ্গে চাকরি বাকরি করছি, আমার সহকর্মীদের মধ্যে কেউ হয়তো ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেলেন। যেখানে চলে গেলেন সেটা কোনো বড় শহর হতে পারে, সেটা কোনো গ্রামীণ এলাকা হতে পারে, সেখানে আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি অন্যরকম হতে পারে। আবার কোনো সহকর্মী হয়তো প্রমোশন পেয়ে আমার উপরওয়ালা হয়ে গেলেন। ফলে একটা বিচ্ছিন্নতা এসে যায়। এগুলো প্রাতিষ্ঠানিক সম্পর্ক। অর্থনৈতিক সম্পর্কও তাই। অর্থনৈতিক সম্পর্ক হচ্ছে যে অফিসের বসের সঙ্গে আমার যে সম্পর্ক, এই অর্থনৈতিক সম্পর্কের মধ্যেই বাণিজ্যিক সম্পর্ক আছে। যেমন আমি দোকানে বাজারে যেখানে কিনতে যাচ্ছি, একই দোকানে প্রতিদিন যাচ্ছি, সেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা আমাদের সামাজিক নিয়ম অনুযায়ী দাদা ভাই এই সমস্ত সম্পর্ক বলে কথা বলে আমরা পরস্পরে কথাবার্তা বলি। নিজেদের ব্যক্তিগত কথাবার্তাও আমরা বলি, ব্যক্তিগত সাংসারিক কথাও অনেক সময় আমরা পরস্পরের মধ্যে আদান প্রদান করি। কিন্তু সেটা মুখ্যত ওই অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক। কারণ তিনি আমাকে কাস্টমার হিসাবেই দেখছেন এবং আমি তাকে বিক্রেতা হিসেবেই দেখছি, তার বেশি কিছু নয়। তার বেশি হয়ে ওঠা সাধারণভাবে সম্ভব হয় না।
আমি সবসময় ব্যতিক্রমের কথা বলেছি, ব্যতিক্রম সবসময়ই থাকতে পারে। কোনো একজন বিক্রেতা, ব্যবসায়ী আমার বন্ধু হতে পারেন এবং সেটা ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার একদম নির্দিষ্ট একটি সম্পর্ক। কিন্তু সেই ব্যবসায়ীর দোকানে অন্য অন্য আরও যত কাস্টমার আছে, সেই সমস্ত কাস্টমারের সঙ্গে আর ওই ভদ্রলোকের সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এক নয়। ফলত মুখ্যত যে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু বাণিজ্যিক সম্পর্ক, আর কিছু নয়, বা অর্থনৈতিক সম্পর্ক। সামাজিক একটা সম্পর্ক থাকে, পাড়া প্রতিবেশী হিসাবে আমরা উভয়কে প্রত্যেককে চিনি, প্রত্যেকের মধ্যে শুভেচ্ছার আদান প্রদান হয়। আমাদের ছেলেবেলায় আমরা যখন, গ্রামের কথা বাদ দিন, গ্রামে তো ছিলই, আমি এই দুর্গাপুর শহরের টাউনশিপের কথাই বলছি। এখানে আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা অত্যন্ত মিষ্টি, আন্তরিক, দায়িত্বশীল সম্পর্ক ছিল। এক বাড়িতে আঁচ ধরালে, কয়লার আঁচে তখন রান্না হতো, এক বাড়িতে কয়লার আঁচে আঁচ ধরালে তাদের রান্নাবান্না হয়ে যাওয়ার পর সেই উনুনটা আর এক বাড়িতে নিয়ে যেত, আমরাই নিয়ে আসতাম। এক বাড়িতে 4 রকমের পদ রান্না হলে তার দুটো পদ হয়তো তারা আমাদের মা কাকিমাকে দিয়ে পাঠালেন, আবার আমাদের বাড়িতে 3টে পদ রান্না হলে তার মধ্যে একটা পদ হয়তো আমরা তাদেরকে আবার দিয়ে পাঠালাম। মানে এই তরকারির আদান প্রদান ছিল। সন্ধেবেলা হয়তো রায়বাবুর বাড়িতে সেনবাবুদের চা খাওয়ার আমন্ত্রণ হতো, গল্প গাছা হতো কোনো দিন। আবার কোনো দিন সেন বাড়িতে রায়বাবুদের আমন্ত্রণ হতো, বা আরও চক্রবর্তী, দাস, সেন এদেরও আমন্ত্রণ হতো, দত্ত এদেরও আমন্ত্রণ হতো। কিন্তু কে কদিন কাকে চা খাওয়ালেন তার কোনো হিসেব কিন্তু থাকতো না। যেখানে যেদিন আমন্ত্রণ হতো, যাকে যেদিন যে ডাকতেন, যেখানে যে উপস্থিত হতেন, কথা বলতে বলতে সেখানে একটা আড্ডা হয়ে যেত, চায়ের আড্ডা জমে হতো। তার সঙ্গে তাস খেলা, দাবা খেলা এসবের আড্ডা ছিল। তো এই যে সামাজিক সম্পর্ক, সেখানে কিন্তু কোনো হিসেবের ব্যাপার ছিল না যে আমি ওর বাড়িতে কতটা সময় থাকলাম, ও আমাকে বাড়ির কোন জায়গায় বসতে দিয়েছে, আমি ওকে বাড়ির কোন জায়গায় বসতে দিয়েছি, সেরকম কোনো সম্পর্ক নির্ণয় হতো না। উনি অর্থনৈতিকভাবে ওর অবস্থান কোথায়, আমার অবস্থান কোথায়, এগুলো বিবেচিত হতো না। তথাপি এই সম্পর্ক কিন্তু সামাজিক সম্পর্ক, এবং অবশ্যই এটা আমাদের সভ্যতাজনিত কারণে একটি তৈরি করা সম্পর্ক। এই সমাজ যদি আমাদের না থাকতো তাহলে এই সম্পর্ক থাকতো না, কারণ এটা প্রাকৃতিক সম্পর্ক নয়। এরকম যেমন মনে করুন সাময়িক একটা সম্পর্ক হয়, সাময়িক অবস্থানগত সম্পর্ক। আমরা ট্রেনে করে কোথাও যাচ্ছি, দূরপাল্লার ট্রেনে আমরা কোথাও যাচ্ছি, আমি যাচ্ছি এবং আমার সহযাত্রী আরও একই রেলের কামরার মধ্যে আরও সহযাত্রী রয়েছেন, 4-5টা পরিবার। তো ওই যাতায়াতের মধ্যে, ওই যাওয়া আসার সময়টুকুর মধ্যেই আমাদের পরস্পরের মধ্যে কথাবার্তা চলতো, ভাবের আদান প্রদান চলতো। এখনও চলবে অল্প স্বল্প, তবে এটা কমে গেছে। আগে খুব চলতো, কারণ আগে ছিল যাতায়াতটা খুব লেন্দি ছিল, সময় সাপেক্ষ ছিল, এবং মানুষের ব্যক্তিগত ব্যস্ততা কম ছিল, আর মোবাইল ছিল না। এখন তো যে কেউ বাসে বা ট্রেনে উঠে বসতে পেয়ে গেলেই হাতে মোবাইলটা খুলে বসে পড়েন, পাশে কে বসে আছেন সেই নিয়ে তা আমাদের কারোর কোনো আগ্রহ থাকে না, মত বিনিময়ের কোনো অবকাশ থাকে না। আগে কিন্তু এগুলো ছিল, কোথায় যাবেন, কোথায় থাকেন, কি করেন,
কয় ছেলে, ইনি সঙ্গে রয়েছেন, ইনি বুঝি আপনার স্ত্রী, আচ্ছা এইটি আপনার মেয়ে, আপনার কি একটিই মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার 2টি ছেলে অমুক জায়গায় কাজ করে, বড় ছেলেটির বিয়ে হয়েছে, ছোট ছেলেটির বিয়ে হয়নি, তারও বিয়ে দেবার আমরা ইয়েতে আছি, পাত্রীর খোঁজাখুঁজি করছি। এইভাবে অনেক সময় বিয়ে থার যোগাযোগও হয়ে যেত, কথাবার্তাও হয়ে যেত, সূত্র এসে যেত, যোগাযোগ হয়ে যেত। তাহলে ওই যে একটা সাময়িক কিছু সময়ের জন্য যে সম্পর্ক, সহযাত্রীর সুলভ যে সম্পর্ক, সেই সম্পর্ক কখনো কোথাও হয়তো একটা স্থায়ী সামাজিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্কে রূপান্তরিতও হয়ে যেত, কখনো কখনো, সংখ্যায় খুব কম, বেশি নয়, কিন্তু সম্ভাবনা ছিল। তো এই সবই কিন্তু কৃত্রিম সম্পর্ক। আমাদের অবস্থাজনিত কারণে, আমাদের প্রয়োজনের ভিত্তিতে এইসব সম্পর্কে আমরা তৈরি করি বা এইসব সম্পর্কের মধ্যে আমরা সম্পর্কিত হই। কিন্তু মুখ্যত প্রকৃতি মানুষকেও ওই নারী পুরুষেরই সম্পর্ক দিয়েছে, আর কিছু দেয়নি। আর একটি সম্পর্ক আমরা যেটা বলবো, জন্মের কারণে, জৈবিক এবং বায়োলজিক্যাল কারণে যে সম্পর্ক, মাতৃত্বের সম্পর্ক, পিতৃত্বের সম্পর্ক, এবং উল্টো দিকে সন্তান সন্ততির সম্পর্ক। এই সম্পর্কগুলি মা, বাবা এবং সন্তান আদি, এই যে সম্পর্কগুলি, এই সম্পর্কগুলি মানুষের ক্ষেত্রে যত দীর্ঘস্থায়ী, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে ততটা নয়। আছে কিন্তু নেই নয়। অন্য প্রাণীদের ক্ষেত্রে, বিশেষত মাতৃত্বের সম্পর্কটা অন্য প্রাণীদের ক্ষেত্রে ভালোভাবেই দেখা যায়। গবাদি প্রাণীদের মধ্যে, পাখিদের মধ্যে, অন্য সব প্রাণীর মধ্যেই, অধিকাংশ প্রাণীর মধ্যে, দুটো একটি ব্যতিক্রমও আছে। কোথাও দেখা যায় যে মায়ের পরিবর্তে বাবা ডিমে তা দিয়ে সন্তানের জন্ম দিচ্ছে, বাবাই সন্তানকে রক্ষণাবেক্ষণ করছে, মায়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মায়ের দায়িত্ব নেই। এরকম কয়েকটি প্রাণী বা পক্ষী জাতীয় প্রাণীর ক্ষেত্রে এটা শুনেছি, আছে। তো এই সম্পর্ক প্রকৃতি দিয়েছে, তবে কিছু সময়ের জন্য। কিছু সময় পরে ওই সব প্রাণীদের মধ্যে, যেহেতু তাদের আর এরকম স্থায়ী সমাজ নেই এবং তাদের কোনো সম্পত্তিগত, পরিবারগত, আর্থিক সম্পর্ক নেই, তাই এই সম্পর্কগুলি অনতিবিলম্বে কিছুদিনের পরেই আর তাদের থাকে না। এই মাতৃত্ব পিতৃত্বের সম্পর্ক আর তাদের মধ্যে থাকে না। তখন ওই শুধুমাত্র নারী পুরুষের সম্পর্কই তাদের রয়ে যায়, কিন্তু মানুষের মধ্যে থাকে মানে মানুষ এই সম্পর্কগুলোকে ধরে রাখবার জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা তৈরি করেছে। আবার মানুষের মধ্যে কিন্তু ব্যতিক্রমও আছে। যেমন বছর 2 আগে আমার বাড়িতে আপনার নির্মাণ শিল্পের কিছু সংস্কারগত কাজ হচ্ছিল বাড়ির। তো সেখানে একটি বিশেষ সম্প্রদায়ের কয়েকজন মিস্ত্রি, রাজমিস্ত্রি, তারা কাজ করছিলেন। তো তাদের মধ্যে জানা গেল একটি ছেলে, সে বলছে যে আমার মা আমার শ্বশুর বাড়িতে এসেছে। তাই বললাম, তোমার মা তোমার শ্বশুর বাড়িতে গেছে, তাই তো একটা তোমাদের দুটো পরিবারের মধ্যে একটা ভালো ঘনিষ্ঠতা আছে, সম্পর্ক আছে।
বলছে না, আমার শ্বশুরবাড়িটা হচ্ছে আমার মায়ের বাপের বাড়ি। তো জানতে পারলাম সে তার মামার বোনের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাহলে এই মামার বোনের সঙ্গে, এই মামার মেয়ের সঙ্গে, মামাতো বোন মামার মেয়ের সঙ্গে কাকার মেয়ের সঙ্গে বিয়ে, বা মামার সঙ্গে ভাগ্নির বিয়ে, এই যে যেগুলো হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে না, নারী পুরুষের ওই সম্পর্কের কাছে ওই ভাই বোনের সম্পর্ক এবং মামা ভাগ্নির সম্পর্ক, কাকা ভাইঝির সম্পর্কটা টিকছে না। ওই সম্পর্ক তখন মুছে যাচ্ছে, দিয়ে তারা স্বামী স্ত্রী সম্পর্কে সম্পর্কিত হচ্ছে, অর্থাৎ নারী পুরুষের সম্পর্কটি মুখ্য হয়ে উঠছে, অর্থাৎ প্রাকৃতিক সেই সম্পর্কটি মুখ্য হয়ে উঠছে। সব সমাজে নয় অবশ্যই, কিন্তু অনেক সমাজেই আছে এমনটা। তো সম্পর্ক সে যেভাবেই হোক না কেন, প্রাকৃতিক সম্পর্ক হোক বা সামাজিক সম্পর্ক হোক, মানুষের তৈরি করা সম্পর্ক হোক, যাই হোক, সম্পর্ক যখন শুধুমাত্র অর্থনৈতিক কারণে নিয়ন্ত্রিত হয়, তখন সেই সম্পর্ক অসুস্থ হয় এবং সেই সম্পর্ক অন্যের অধিকার, অন্যের স্বাধীনতা খর্ব করে। এগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করার অবকাশ খুব কম, এগুলো অনুভব করে নিতে হবে, বুঝে নিতে হবে। আমরা প্রত্যেকেই এইসব অভিজ্ঞতাগুলোর মধ্যে থাকি, অভিজ্ঞতাগুলো অতিক্রম করে এসেছি প্রত্যেকেই। আমরা জানি যে যখন একটি স্থায়ী সম্পর্ক নারী পুরুষের মধ্যে হয়ে যায়, তখন নারীটির উপরে পুরুষটির অধিকার বর্তায়, পক্ষান্তরে পুরুষটির উপরেও নারীটির অধিকার জন্মে যায়। এবং এই অধিকারবশত কারণে, অর্থনৈতিক অধিকার, এই কারণে সেই পুরুষটির এবং সেই নারীটির বাকি সমগ্র জীবনটিতে তার আর অন্য কোনো পুরুষ বা অন্য কোনো নারীর সঙ্গে ওই বিশেষ সম্পর্কে সম্পর্কিত হবার অবকাশ আর থাকে না। বিশেষত বিশেষ বিশেষ সমাজের সামাজিক এবং রাষ্ট্রীয় আইনের জন্য। সেটা থাকাটা কতটা ভালো বা মন্দ সেটা ভিন্ন বিষয়। সব জিনিসেরই ভালো আছে, মন্দ আছে। আর যে কোনো বিষয় থেকে মন্দের মাত্রা বৃদ্ধি করার আমাদের একটা প্রবণতা আছে। আমরা সমস্ত জিনিসটাকে খারাপের দিকে নিয়ে যেতে সিদ্ধহস্ত, সুস্থতার দিকে আমাদের আকর্ষণ খুবই কম। সেটা আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলুন, সেটা আপনি সামাজিক ক্ষেত্রে বলুন, সেটা পরিবারের ক্ষেত্রে বলুন। যেমন কিছুদিন আগে পর্যন্ত, এখনও হয়তো আছে অনেক পরিবারে, কিছুদিন আগে পর্যন্ত এটা প্রকট ছিল যে পরিবারের যিনি উপার্জনশীল, যিনি পুরুষ, অবশ্যই তিনি পুরুষ হতেন, উপার্জনশীল যিনি ব্যক্তি, তিনি একমাত্র একজন ব্যক্তি, তিনি উপার্জন করতেন। আর পরিবারের অন্যান্যরা তাঁর সেই উপার্জনের উপরে নির্ভর করে জীবনযাপন করত। এবং সেই ক্ষেত্রে সেই উপার্জনশীল ব্যক্তি প্রত্যেকের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতেন এবং তাকে সবাই ভয় পেতেন, ভয়ে মেনে চলতেন। শুধু মেনে চলতেন না, ভয়ে মেনে চলতেন। এবং পরিবারে তাঁর কথাটাই ছিল প্রথম এবং শেষ কথা। এবং মুখ্যত অনেক সময় অনেক পরিবারের সে প্রধান ব্যক্তিকে বলতে শোনা যেত যে
তার কাজের এবং তার কথার বিচার করার ক্ষমতা পরিবারের অন্য কারুর নেই। এই যে সম্পর্ক, এই সম্পর্কটি কিন্তু অসুস্থ সম্পর্ক। সবাই তাকে মেনে নিচ্ছেন, সবাই তাকে ভয় পাচ্ছেন, ভয়ে মেনে নিচ্ছেন, কিন্তু প্রত্যেকের মনের মধ্যেই ক্ষোভ থাকত এবং প্রত্যেকেই তার ব্যক্তিগত জীবনের স্বাধীনতা থেকে, তার ব্যক্তিগতভাবে নিজের জীবনে নিজের সিদ্ধান্ত নেবার অধিকার থেকে বঞ্চিত হতো। ক্রমশ এটা ফিকে হচ্ছে, এখন আর ততটা পরিমাণে নেই। কিন্তু উল্টো দিক থেকে আবার দেখা যাচ্ছে যে আমরা যে সময়ের দিকে এগুচ্ছি তাতে দেখা যাচ্ছে যে পরবর্তী প্রজন্ম প্রযুক্তিগত কারণে এবং সম্পর্কের দূরত্বের কারণে, শুধু সম্পর্কের দূরত্ব মানে শুধু মানসিক দূরত্ব নয়, ভৌগোলিক দূরত্বও একটা ফ্যাক্টর। কারণ মধ্যবিত্ত পরিবারে একটি করে সন্তান, তারা শিক্ষা দীক্ষার জন্যও অনেক সময় বাইরে চলে যাচ্ছেন, কর্মজীবনে বাইরে চলে যাচ্ছেন, বাইরে মানে অনেকটা বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে চলে যাচ্ছেন। হয়তো বছরে একবারও তার বাবা মার সঙ্গে বা পরিবারের অন্যান্যদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। ফলে দূরত্ব, অসীম একটা দূরত্ব এসে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই যে পারিবারিক সম্পর্কটি, সেই সম্পর্কটি আর টিকছে না। পারিবারিক সম্পর্কটি আর টিকছে না। অর্থাৎ অর্থনৈতিক এবং পরিবর্তিত পরিস্থিতিগত যে সম্পর্কগুলি, সেই সম্পর্কগুলি পিতৃত্ব, মাতৃত্ব এবং সন্তানাদির যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরে একটা কোথাও যেন আড়াল সৃষ্টি করছে, কোথাও যেন একটা বিঘ্ন সৃষ্টি করছে, ব্যাঘাত সৃষ্টি করছে, দূরত্বকে আরও বৃদ্ধি করছে, বাড়িয়ে দিচ্ছে। নারী পুরুষের যে সম্পর্ক, যেটাকে আমরা বলছি প্রাকৃতিক বা জৈবিক সম্পর্ক, সেখানেও এই সভ্যতা জনিত কারণে, স্বাধীনতা অধিকার বোধ জনিত কারণে কিছু জটিলতা দেখা দিয়েছে। এখন সিঙ্গল মাদার হবার একটা প্রবণতা, সিঙ্গল ফাদার হবার একটা প্রবণতা সভ্য সমাজে, উগ্র সভ্য সমাজে দেখা দিচ্ছে। অর্থাৎ তারা সংসারের মধ্যে আবদ্ধ হতে, নিজস্ব স্বাধীনতাকে বিন্দুমাত্র বিসর্জন দিতে তারা রাজি থাকছেন না। তাই তারা সন্তান একটি নিচ্ছেন যেন তেন উপারণে। এখন তো বিজ্ঞানের বিবিধ রকম উপায় রয়েছে, সেই বিভিন্ন রকম উপায়ের মাধ্যমে তারা সন্তান নিচ্ছেন, কিন্তু মহিলাটির কোনো স্বামী থাকছে না, অর্থাৎ সেই সন্তানের কোনো বাবা থাকছে না। উল্টো দিকে পুরুষটির কোনো স্ত্রী থাকছে না, অর্থাৎ সেই সন্তানটির কোনো মা থাকছে না। অর্থাৎ সমাজ এবং পরিবার এক্ষেত্রে বিকলাঙ্গ হয়ে পড়ছে। সম্পর্কের আগে যে সম্পর্কের কথা বললাম, যে পরিবারের প্রধান অন্যদের সম্পর্কের উপর অধিকারে হস্তক্ষেপ করত, অন্যদের অধিকার স্ফুরণ করার সুযোগ দিত না, তাদের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ দিত না। এই ক্ষেত্রে কি হচ্ছে, নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব অধিকার বিন্দুমাত্র ছাড়তে রাজি না হওয়ার জন্যে আমি যে সন্তানটির সিঙ্গল মাদার বা সিঙ্গল ফাদার হলাম, তার কিছু প্রাপ্তি
সমাজ জীবনে, পরিবার জীবনে তার কিছু প্রাপ্তি থেকে আমি তাকে বঞ্চিত করলাম। অর্থাৎ আমি নিজে বঞ্চিত হতে না চেয়ে নিজে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবার জন্যে আমি আর একজনের কিছু অধিকার, কিছু প্রাপ্তি থেকে তাকে আমি বঞ্চিত করছি। তাহলে দাঁড়ালোটা কি না, কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। সেটা শুধু এই সম্পর্কের ক্ষেত্রে নয়, সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের জীবনচর্চার প্রত্যেকটি দিক, আহার, নিদ্রা, মৈথুন, সমস্ত দিকেই অতিরিক্ত কিছু ভালো নয়। এই অতিরিক্ততা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি যেমন আমার অধিকার, আমার স্বাধীনতা সম্পূর্ণ বিসর্জন দেব না, ঠিক তেমনি আমি আমার অধিকার, আমার স্বাধীনতা ভোগ করার জন্যে কারো অধিকার বা স্বাধীনতাকে আমি হরণও করব না, কেড়েও নেব না। তবে একটা সুস্থ সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়াও আরও কিছু সম্পর্ক হয়, আগেকার দিনেও ছিল না যে তা না, ছিল। যেমন সই, বিশেষত এটা মেয়েদের মধ্যে ছিল, সই পাতানোর সম্পর্ক। প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যেও বিভিন্ন রকমের সম্পর্ক ছিল। যেমন আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা আর আমার প্রতিবেশী একজন কাকিমা উভয় মিলে একসঙ্গে গঙ্গায় একদিন স্নান করতে গিয়ে একসঙ্গে ডুব দিলেন, এবং তাদের সেই সম্পর্কটির নাম হলো জোড়া ডুব। অর্থাৎ বিশেষ এক ধরনের বন্ধু তো বটেই, পারিবারিকভাবে বন্ধু, সামাজিকভাবে বন্ধু, গ্রাম সম্পর্কে বন্ধু তো বটেই, কিন্তু সেই বন্ধু তো সমাজে তো অনেক বন্ধু আছে এরকম, গ্রামে তো এরকম অনেক বন্ধু আছে। সেই ক্ষেত্রে এটা আবার একটু বিশেষ হলো যে ও আমার জোড়া ডুব। নতুন বিয়ে হয়ে নতুন বউ বাড়িতে এলে পাড়া কোনো মহিলা এবং তার স্বামী সেই নতুন বউটির দিন করা বাবা মা হতো। দিন করা বাবা মা বলে একটি সম্পর্ক ছিল, এখনও হয়তো বা কেউ করেন, অধিকাংশ ক্ষেত্রেই উঠে গেছে, নেই। মানে সমাজের, আমাদের সংসারের যে চৌহদ্দি সেগুলোকে আমরা অনেক ছোট করে ফেলেছি, সম্পর্কের যে পরিসীমা সেগুলোকে আমরা অনেক ছোট করে ফেলেছি। শুধুমাত্র স্বার্থের সম্পর্কটি প্রবল হয়ে উঠছে। দিন করা বাবা মা এখন আর তেমন দেখা যায় না। অন্য একটি পরিবারে, সেখানে কিন্তু মজার বিষয় হচ্ছে, সেখানে দুটি পরিবারের মধ্যে অর্থনৈতিক তাদের যে সাম্য, সেটা নিয়ে বিবেচনা হতো না। তাদের অর্থনৈতিকভাবে তারা কে কোন স্তরে রয়েছে সেটা নিয়ে বিবেচনা হতো না। তাদের জাতিগত অবস্থান নিয়েও কোনো বিবেচনা হতো না। অর্থাৎ যে কোনো একটি জাতির মহিলা একটি ব্রাহ্মণ পরিবারের নতুন নবাগত বধূটির দিন করা মা হতে পারতেন। ব্রাহ্মণ ছেলেদের যখন পৈতে হতো, ব্রাহ্মণ সন্তানদের যখন পৈতে হতো, উপনয়ন হতো, সেই ক্ষেত্রেও ওই ধরনের একটি সম্পর্ক ছিল, ভিক্ষে মা ভিক্ষে বাবা। ভিক্ষে মা ভিক্ষে বাবা একটি বিশেষ সম্পর্ক তৈরি হতো। মা স্থানীয়, বাবা স্থানীয় যারা লোক, তারা তো প্রত্যেকেই আমাদের পিতৃব্য বা মাতৃব্য, মাতা সম, মায়ের সম। আমরা প্রত্যেকটি মা জাতীয় প্রত্যেকটি সম্পর্কের শেষে আমাদের মা যোগ করা আছে। কাকিমা, পিসিমা, দিদিমা, ঠাকুমা, জ্যাঠাইমা, এ সমস্ত সম্পর্ক প্রত্যেকটি মা। কিন্তু ঠিক তেমনি আমাদের বাবা, কাকা, জ্যাঠা, পিসে, এরা সবাই কিন্তু পিতৃব্য। বিশেষত পিতৃব্য মানে হচ্ছে কাকা, বাবার ভাইয়েরা, কিন্তু এরা সবাই বাবার সমান পিতৃস্থানীয়। এই সম্পর্ক সমাজে ছিল।
কিন্তু এই সম্পর্কগুলো চলে যাচ্ছে। এখন এই সম্পর্কগুলো বই পড়ে শিখতে হয়। ওই টিভিতে বিশেষ অনুষ্ঠানে শোনা যায়, এরকম প্রশ্ন আসে যে আপনার মায়ের জ্যাঠার স্ত্রীর ছেলের বোন আপনার কে হয়? এই ধরনের সব প্রশ্ন আসে। আপনার বাবার দাদার স্ত্রীর বোনের মেয়েটি আপনার কে হয়? এই ধরনের সব প্রশ্ন আসে। অর্থাৎ সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে অনেকেই পারেন, অনেকে পারেন না, এবং আগামী দিনে এগুলোকেও পারবেন না। এখন স্কুলের বইতে বাবা কাকে বলে, জ্যাঠা কাকে বলে, মামা কাকে বলে, পিসেমশাই কাকে বলে, পিসি কাকে বলে, এগুলো বইতে পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে। কারণ কি না, তাদের সমাজে এগুলো, পরিবারের মধ্যে এগুলোর অস্তিত্ব নেই। বাবা মার একটিমাত্র সন্তান, সেটি যদি ছেলে হয় তো ছেলে, যদি মেয়ে হয় তো মেয়ে, তার আর কোনো বোন নেই। ফলে সেই সন্তানটির যখন ভবিষ্যৎকালে সন্তান হচ্ছে, সে পিসি পাচ্ছে না। আবার যদি ওই সন্তানটি যদি মহিলা হয়, মেয়ে হয়, তাহলে তার বিবাহের পর তার যে সন্তান হচ্ছে, সে মামা পাচ্ছে না, মাসিও পাবে না, কারণ সে একমাত্র সন্তান, মাসি পাবে না। একজন পুরুষ মানুষের সন্তান হলে, একক পুরুষ মানুষ যদি হন, তার বাবা মার একমাত্র সন্তান যদি হন, তাহলে তার সন্তানেরা যেমন কাকা জ্যাঠা পাবে না, উল্টো দিকে মামাও পাবে না, কারণ মাও তো তার বাবা মার একমাত্র সন্তান। তাহলে এই সম্পর্কগুলো থাকবে না। এই সম্পর্কগুলো না থাকার জন্যে পিস্তুত বোন, পিস্তুত ভাই, মাস্তুত বোন, মাস্তুত ভাই, খুড়তুতো বোন, খুড়তুতো ভাই, জ্যাঠতুতো বোন, জ্যাঠতুতো ভাই, এই সম্পর্কগুলোও আর থাকবে না, বা অনেকটা পরিমাণে উঠে গেছে, উঠে চলেছে। অর্থাৎ এই যে সামাজিক যে সম্পর্ক, এই যে সম্পর্ক আমরা তৈরি করেছি, সেই সম্পর্ক আস্তে আস্তে আবার আমরাই ভেঙে ফেলছি আমাদের অর্থনৈতিক কারণে। কারণ পরিবার ছোট হলে অর্থনৈতিক বোঝা কম হবে, অর্থনৈতিক বোঝা কম হলে সংসার সুখের হবে। এই সুখ আনতে গিয়ে আমরা আমাদের সম্পর্কের যে বিস্তার, সম্পর্কের যে মহিমা, সম্পর্কের যে মাধুর্য, সেগুলোকে শেষ করে ফেলেছি বা ফেলতে চলেছি। আরও অনেক সম্পর্ক থাকে, আরও অনেক সম্পর্কের ভেতরে সম্পর্ক থাকে। বিশেষত কবিতা, গল্প, উপন্যাসে এই সমস্ত সম্পর্কের হদিশ পাওয়া যায়। সেই সম্পর্কগুলি হচ্ছে মনোজগতের সম্পর্ক। অনেক কবিতায় দেখবেন আবাদি, বিবাদী, নিবাদী। কবিতার মধ্যে আবাদিকে, নিবাদীকে নিয়ে এমনভাবে লিখছেন, ঠিক দিদির সঙ্গে তার যে সম্পর্ক, সেই ধরনের যেন সম্পর্কটি নয়। নিবাদী অবশ্যই, আবাদি অবশ্যই, কিন্তু কোথাও যেন একটা ব্যক্তিগত সম্পর্কের একটা যেন উঁকিঝুঁকি মারছে, কোথাও যেন একটা মনোজগতে খুব ঘনিষ্ঠতার প্রকাশ সেই সম্পর্কের মধ্যে ছিল, যে সম্পর্ক স্মৃতি কবি বা লেখক, গল্পকার এখনও বহন করে বেড়াচ্ছেন। সেটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে, অথবা তার পরিচিত কোনো জনের অভিজ্ঞতা হতে পারে। অর্থাৎ মনোজগতে এই ধরনের কিছু সম্পর্ক থাকত। বিবাহিত নারী পুরুষের মধ্যেও এই ধরনের মনোজগতে কিছু সম্পর্ক থাকে, যে সম্পর্ক তাকে অনেক সময় অসুস্থ করে তোলে, আবার অনেক সময় অনেক সুস্থতাও দেয়, অনেক সুস্থতাও দেয়। যেটা সেই সম্পর্কটি পরবর্তীকালে, ভবিষ্যৎকালে যদি সুস্থ সম্পর্কে পর্যবসিত হয়, তাহলে সেটা বন্ধুত্বের সম্পর্কে গিয়ে পর্যবসিত হয়। আসলে ওই নারী পুরুষের মধ্যে একটা রোম্যান্টিক সম্পর্ক ছিল, কিন্তু যে কোনো কারণবশত হোক সেটি একটি স্থায়ী সম্পর্কে রূপায়িত হতে পারেনি,
কিন্তু উভয়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, আকৃষ্ট ছিলেন, এখনও শ্রদ্ধাশীল আছেন, এখনও আকৃষ্ট আছেন। তো সেই সম্পর্কটি অধিকাংশ ক্ষেত্রে পরবর্তীকালে বন্ধুত্বের সম্পর্কে পর্যবসিত হয়। আবার অনেক ক্ষেত্রে তাও হয় না, সম্পর্কটি সম্পূর্ণরূপে বাধ্যত ডিলিট হয়ে যায়, ডিলিট করে দিতে উভয় পক্ষই বাধ্য থাকে, কারণ উভয় পক্ষের পরিবারই এই সম্পর্ককে মেনে নেবে না, স্বীকার করবে না। অথচ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই এই সত্য, মানে অধিকাংশ, প্রত্যেকটি বলা ঠিক হবে না, অধিকাংশ মানুষের ক্ষেত্রে বা অনেক মানুষের ক্ষেত্রেই এই সম্পর্ক সত্য হতে পারে, এই অভিজ্ঞতা অনেকের মধ্যেই থাকতে পারে। তাহলে সম্পর্কজনিত কারণে আমাদের একটা অসততা রয়েছে, অর্থাৎ আমরা অন্যের, আমার সম্পর্কজনিত কোনো ঘনিষ্ঠ ব্যক্তির জীবনে তার অন্য সম্পর্কগুলির উপরে আমি হস্তক্ষেপ করছি। সেটা নারী পুরুষের উপর করছেন, পুরুষ নারীর উপরে করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ নারীর উপরে করতেন, কারণ মেয়েরা তাদের শিক্ষা জীবনে লেখাপড়া করার সময় তাদের যে বন্ধুবান্ধব, সেই সব বন্ধুবান্ধবদের সঙ্গে আর সম্পর্ক রাখতে পারতো না, কারণ আমার স্বামী এবং আমার শ্বশুরবাড়ির পরিবার তারা সেটাকে ভালো নজরে দেখবে না। এই গল্প উপন্যাসে এর নজির প্রচুর আছে। গল্প উপন্যাস তো জীবন বাদ দিয়ে নয়, জীবনের থেকেই তো নেওয়া। অর্থাৎ লেখকরা বারবার এই সমস্ত সংকটগুলি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন। সম্পর্কের সংকট, সম্পর্কের যেমন মাধুর্য আছে, সম্পর্কের মাধুর্যের থেকে সম্পর্কের সংকট সংখ্যায় অনেক বেশি, তীব্রতাতেও অনেক বেশি। কিন্তু তীব্রতাটা আমরা টের পাই না, কারণ আমরা প্রত্যেকে সেই সংকটকে গোপন করি। এরকম মানুষের জীবনে হাজার একটা আরও সম্পর্কেও থাকতে পারে, আছে, নিশ্চয়ই আছে। সেগুলো নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু বলেও যেমন কোনো লাভ নেই, বলে শেষ করতেও পারবো না। আর সেটা একটি ভিডিওর মধ্যে সেটা এত বড় একটা আলোচনা করাও যুক্তিসঙ্গত নয়, কারণ আমি কোনো অধিকারী নই, আমি পদাধিকারী নই আলোচনা করবার জন্য, তাই সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। শুধু একটি কথাই আমাদের মাথায় রাখতে হবে যে সম্পর্ককে টিকিয়ে রাখা, সম্পর্ককে সুস্থ রাখা কিন্তু আমাদের প্রত্যেকের পবিত্র কর্তব্য। অনেক সময় দেখা যেত যে এককালে যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার বার্ধক্যের যখন তিনি উপনীত হতেন, তখন তার সন্তানাদিরা যারা পরবর্তীকালে বড় হয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তারা জীবন জীবিকা পালন করছেন এবং তারা উপার্জন করছেন, তারা এবার সংসার নির্বাহ করছেন, তখন দেখা যেত যে সেই আগের যে সংসারের প্রধান ব্যক্তিটি তিনি অবহেলার, উপেক্ষার পাত্র হতেন, কারণ তিনি তখন আর উপার্জন করছেন না। তাই তখন যারা উপার্জনশীল, তখন যারা কাজে কর্মে ব্যস্ত, তখন যারা সংসারটিকে টেনে নিয়ে যাচ্ছে, তাদের উপরেই সকলের নজর থাকত, তাদেরকেই সবাই মেনে চলত এবং ওই পরিবারেরই আগের যিনি প্রধান ব্যক্তি ছিলেন তিনি পরে অপ্রধান উপেক্ষার পাত্রে পরিবর্তিত হতেন। এই সম্ভাবনাটা এখন অনেকটা কমে গেছে, যে কারণে সে কারণটিও ভালো নয়। কারণ একমাত্র সন্তান হওয়ার কারণে সন্তান যখন বাইরে চলে যাচ্ছে, তখন তার বাবা মা দুই বৃদ্ধ বৃদ্ধা পরস্পরের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে যাচ্ছে। ফলে
তাদের উভয়ের কাছে তাদের নিজেদের গুরুত্ব কমছে না, বা গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে, সম্পর্কের বাঁধন অনেক বেড়ে যাচ্ছে। এটা যেমন খুব ভালো লক্ষণ, তেমনি এটা বাধ্য হয়ে বেড়ে যাচ্ছে এবং অন্য সমস্ত সম্পর্ক থেকে বঞ্চিত হয়ে, উপায়হীন হয়ে তারা এই নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কতে অধিকতর ঘনিষ্ঠ হচ্ছেন, অধিকতরভাবে নির্ভরশীল হচ্ছেন। এবং তাদের দুজনের মধ্যে একজন যখন অনিবার্যভাবে যখন একজন বর্তমান থাকছেন না, আর যিনি থেকে যাচ্ছেন, তখন তার জীবন আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। তখন তার ধারে কাছে আর কোনো সম্পর্কিত কেউ আর থাকে না। এরকম একটা সামাজিক সময়ের সম্পর্কের জটিলতার মধ্যে আমরা অবস্থান করছি। যাই হোক, এদিকে বেলাও পড়ে এসছে। আমি যে বলেছিলাম যে সূর্যটি আপনার দক্ষিণ এবং পশ্চিম কোণেই অস্ত যাবে। পশ্চিম উত্তর কোণে বা উত্তর পশ্চিম কোণ অবধি যাবে না, তার বহু আগেই সূর্য অস্ত যাবে। ওই আমি দেখতে পাচ্ছি নারকেল গাছের মাথা থেকে পাশে একটি আপাতত একটি ছোট সুপারি গাছের মাথায় সূর্যটি নেমে এসেছে। আমি এই যতক্ষণ ধরে কথা বলছি ততক্ষণ সময়ের মধ্যে, এবং সূর্য অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এখন সূর্যের দিকে আমি তাকালে আমার চোখে আর কোনো অসুবিধা হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, আমার চোখ আর বন্ধ হয়ে যাচ্ছে না, আমি সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারছি। অর্থাৎ সূর্য এখন নরম হয়ে গেছে, সূর্য এখন শীতল হয়ে গেছে। এবং চতুর্দিকে যে পাখিদের যে ডাক আমরা শুনতে পাচ্ছি, আপনারাও শুনতে পাচ্ছেন কিনা জানি না, সেই ডাকের মধ্যেও কোথাও একটা বিষণ্ণতা, কোথাও একটা শিথিলতা, কোথাও একটা মৃদু ভাব, খুব একটা ফিসফিসানি আমার প্রকৃতির মধ্যেও রয়েছে। কোথাও যেন একটা মায়াময় বিষণ্ণতা ছড়িয়ে পড়ছে, হালকা পাতলা ত্রিপলের মতো। ত্রিপল সাধারণত পাতলা বা হালকা হয় না, কিন্তু আপনি কল্পনা করুন যে একটি মায়াময় বিষণ্ণতার হালকা পাতলা ত্রিপল চতুর্দিকে আমার চোখ যতটা যাচ্ছে, সেই ততটুকু পৃথিবীর চতুর্দিকে সেটি নেমে আসছে, এবং তার সঙ্গে একটি শীতলতা, ঠান্ডা বাড়ছে। এবার আমাকে ঘরে যেতে হবে, তাই আমি এখানে আজকের এই বাজে কথা, সম্পর্ক নিয়ে বাজে কথার পর্বটি শেষ করলাম। নমস্কার।